আসসালামু আলাইকুম বাবা। সদরুদ্দিন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। একই আছে, এখনো কোনো পরিবর্তন হয়নি। তুমি একটু হাসানকে আমার কাছে নিয়ে এসো, আমার নাতিটাকে মিস করছি। কিন্তু সঙ্গুল তো এখানে নেই বাবা। কি বলছো? নেই মানে কি? কোথায় ও? উনি আমার বাসায় আছেন, হাসানও ওনার সাথেই আছে। এমন একটা সময় ও কি পাগল হয়ে গেছে? তোমার বাসায় কেন? বাসায় কেউ না থাকায় উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন, তাই উনি আমার বাসায় গিয়েছেন। এই মুহূর্তে ওকে গিয়ে নিয়ে এসো। পাগল নাকি? উফ, যা করে না। সন্ধ্যা 8টা ঠিক আছে তো? আচ্ছা আমাকে বলো তো, এই লোকটা কি করতো? স্টক ব্রোকার, ঠিক আছে। রেবেকা ম্যাম, মুস্তফা স্যার এসেছেন। ঠিক আছে, আসছি। মা গতকাল থেকে এক বন্ধুর সাথে কথা বলছে, মনে হয় কাউকে পরিচয় করিয়ে দেবে। আমি খুব চিন্তিত বাবা। কাকে পরিচয় করিয়ে দেবে? আমি জানি না। ওয়েলকাম। কি খবর? এই তো ঠিক আছে। কি ব্যাপার, তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, একজনের সাথে দেখা করব, কিন্তু কি পরবো ঠিক করতে পারছি না। কার সাথে? এক ফ্রেন্ডের সাথে। তোমার এই বন্ধুটা কি ছেলে বন্ধু? হ্যাঁ। তোমার প্রবলেম আছে? না, যতক্ষণ না তুমি সিনানকে জড়াও ততক্ষণ সমস্যা নেই। ও তাই নাকি? তুমি আশাকে সিনানের সাথে জড়াতে পারো, তাহলে আমি কেন পারবো না? রেবেকা, কথা বাড়িও না। তোমার সাথে কি ওর ব্যাপারটা সিরিয়াস? কেন? আমার কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? না, তুমি যা খুশি করো, কিন্তু সিনানকে এর সাথে জড়িও না, ঠিক আছে? দেখুন জনাব মোস্তফা সাহেব, আপনি কিন্তু বুঝতে চান না আমারও একটা জীবন আছে এবং আমি যা খুশি করতে পারি। না, তুমি পারো না। সেটা দেখা যাবে। আমি ওর সাথে দেখা করব না ওকে বাসায় আনবো আমার ইচ্ছা, এটা তোমার বিষয় না। মা, বাচ্চার সামনে কি করে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো? সময় থাকতে নিজেকে সামলাও। তুমি একটু যাও সিনান, তোমার বাবা আর আমি মজা করছি। যাও তোমার রুমে যাও। তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। ও কি দারুণ ব্যাপার! উনি যা খুশি করতে পারে, গার্লফ্রেন্ড রাখতে পারে, আর আমার বেলায় শুধু মায়ের দায়িত্ব পালন করতে হবে। এটা একেবারেই আনএক্সেপ্টেবল মোস্তফা। রেবেকা, বিষয়টা সেটা না। আমি ভয় পাচ্ছি তুমি নিশ্চয়ই তোমার মতো কোনো পাগল খুঁজে পাবে, বুঝতে পেরেছো? আমি জীবনের অনেকটা সময় সবচেয়ে বড় পাগলের সাথে কাটিয়েছি। অন্যদেরকে আমি ঠিক সামলে নেব, তোমাকে আর এ নিয়ে চিন্তা করতে হবে না। তোমাকে শেষবারের মতো বলছি রেবেকা, তোমার জীবনে কে আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি যাকে চেনো না তাকে সিনানের কাছে আসতে দিতে পারো না, বুঝেছো? তুমি একটা সেলফিশ। তাতে আমার কিচ্ছু যায় আসে না। চলো সিনান। আরে আস্তে আস্তে শ্বাস নাও, ঘরের সব অক্সিজেন তো শেষ করে ফেলেছো। কি ব্যাপার, রাতে ঘুমাওনি? একটুও না। কিছু বলতে চাচ্ছ? তুমি কি ফেরিহার সাথে ছিলে নাকি? হ্যাঁ, ও ফেরিয়াকে বাসায় নামিয়ে দিয়েছে। বাহ 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 বাহ।
তোমাদের আপডেট কি? আসলে দেখছি। আরে দেখছি মানে কি? আরে ভাই ওর চোখের দিকে তাকাও, দেখো আমাদের ভাই একদম প্রেমে পড়েছে। হায় রে হায়, আজকাল দেখছি তুমি বিরাট বড় প্রেম বিশারদ হয়ে গেছো। আমাদের থেকে কি লুকাচ্ছ? আরে কিছুই না। কখনো কি তোমাদের কাছ থেকে কিছু লুকিয়েছি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু একটা চলছে, কিন্তু আপাতত নিজেরাই বুঝতে পারছি না। কার থেকে লুকাচ্ছ? জানি না কার কাছ থেকে লুকাচ্ছি। ভাই শোনো, ওর মাথায় যদি সর্ষে দানার মতো বুদ্ধি থাকে তাহলে আমি সবার সামনে রাস্তায় স্কার্ট পরে হাঁটবো। এসব বাদ দাও, আমাদের গ্রুপে একমাত্র আমিই মনে হয় প্লাটনিক প্রেমে ভুগছি ভাই। অত সোজা কথা না রে ভাই, খুবই কঠিন বলে দিচ্ছি। যদি মিসেস উমরানের স্বামীকে মাটির উপর পাওয়া যায়, মাটির নিচে না, তাহলে দেখবে আরো প্ল্যাটনিক হবে। দেখো বন্ধু, এই লাশ ওঠার আগেই আমাদেরকে এই ব্যাপারটা শেষ করতে হবে। যদি না করো পরে কঠিন হবে। কোনো সম্পর্কের শুরুতে যদি খুন বা লাশ থাকে তাহলে সেই সম্পর্ক টেকে না, ভুলে যাও। ঠিক বলছি না? তুমি ঠিকই বলেছো ভাই। যদি লাশটা দিনের আলো দেখে তাহলে তো সব শেষ হয়ে যাবে। তখন কি হবে? তখন তোমার মতো তাসকাফা কি করবে জানো? শোনো তাহলে, মাটিতে মিশে যাবে। তুমি এই যে বাগানে আর সুইমিং পুলে আর এই যে রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরে বেড়াবে। আল্লাহ দোহাই চুপ করো, চুপ করো। এত রাগ হচ্ছে মনে হচ্ছে যেন মাথায় চুল গজাবে। হ্যালো, হ্যালো জুলফিকার, সেফরকে কিছু বলো না। ফেরিহাকে নিয়ে সন্ধ্যায় বাসায় এসো। কি হয়েছে? আরে কি হয়েছে জিজ্ঞেস করো না, যা বলছি তাই করো তো জুলফিকার। ঠিক আছে ঠিক আছে, আমি ফেরিহাকে জিজ্ঞেস করি। বন্ধুরা, একটা জরুরি কাজ পড়ে গেছে, পরে দেখা হবে। তাসকাফা, হ্যাঁ রাতে কি তুমি স্বপ্নের মধ্যে ভেড়ার ডাক শোনো নাকি? হ্যাঁ শুনি তো ভাই। স্বপ্নের ব্যাখ্যায় কি লেখা আছে জানো? 3 সপ্তাহের মধ্যে মৃত্যুর খবর পাবে। তো আস্তাগফিরুল্লাহ, এদের থেকে বাঁচাও আমাকে। সেজন্যই বলছি সাবধানে থেকো। আল্লাহ আল্লাহ। ওই দাড়িওয়ালা লোকটা আমাকে কি বলেছে শোনোনি তুমি? সেফেরের কথা বলছেন? ওর নাম যা ইচ্ছে তাই হোক, ওই অহংকারী নির্লজ্জ লোকটা আমাকে কাপুরুষ বলেছে। আমি ওর সাথে কি করবো এহসান? আমরা ওদের সবাইকে দেখে নেব। ওদের সবাইকে সামলে নেব। নিশ্চয়ই ওর কোনো প্রিয় মানুষ আছে, তাই না এহসান? সেমা বাহারের আইনজীবী, ও তাকেই বিয়ে করেছে। ও দারুণ দারুণ। জানো এহসান, শয়তান কি শেখায়? শয়তান শেখায় কোনো অবস্থাতেই লুকোতে নেই। সেফেরকে আমি জীবিত অবস্থায় কিভাবে মৃত্যু হয় তা শেখাবো। তুমি হাসানকে উপরে নিয়ে যাও। বাবা, আমি তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চাকে নিয়ে তুমি কিভাবে ওখানে গেলে, বিশেষ করে এই সময়টায়? কিন্তু আপনি তো এমন ভাবে রেগে গেলেন। আমি কি করতাম যখন তুমি আমার ছেলেকে প্রলুব্ধ করতে অন্য নারী পাঠালে সঙ্গল? তখন আমি আর কি করতাম? তখনই বাড়ি থেকে বের করে দিলে কে কি বলতো? ঠিক বলেছেন বাবা। বাবা আর একটু জোরে দাও। বাবা, এর চেয়ে বেশি জোরে হবে না, এটাই ঠিক আছে। চলো বাবা। সামনের দিকে গেলে পা দুটো সামনে বাড়াও, আর পেছনে আসার সময় টেনে নাও। ঠিক আছে। দেখো, আমার ছেলে সদরুদ্দিনের সাথে তুমি যেটা করেছো সেটা একেবারেই অমানবিক কাজ করেছো। ভেবো না আমি ভুলে গেছি। এটা ছিল ভীষণ নির্লজ্জ অশালীন সঙ্কুল।
ভালো করে জেনে রাখো, এই বাড়িতে এখন থেকে তুমি আর আমার পুত্রবধূ নও সঙ্গুল। শুধু হাসানের জন্য রেখেছি, না হলে অনেক আগেই রাস্তায় ছুড়ে ফেলতাম। সরি, আপনি অনেক বলেছেন বাবা। যা কিছু হয়ে যাক, আপনি সব সময় আমাকেই দোষ দেন। কেউ একবার জানতেও চান না যে আমি এসব কেন করি। এই বাড়িতে বছরের পর বছর ধরে আমি কি কষ্ট সহ্য করেছি আপনি জানেন? বিয়ের বয়স অনেক বছর হয়েছে, কিন্তু আপনার ছেলে আমাকে কখনোই ভালোবাসেনি। কেন জানেন না? আপনি সবকিছু জেনেও না জানার ভান করছেন। আপনি সবই জানেন সদরুদ্দিন কি কি করেছে, কিন্তু আপনি ওর সব দোষ ঢেকে রাখেন বাবা। তারপরও সব দোষ আমারই হয়। চুপ করো বেয়াদব, চুপ করো, চোখের সামনে থেকে চলে যাও। দুঃখিত, আমার একটা কাজ পড়ে গেছে, আমি একটু আসছি। ঠিক আছে, আমি সঙ্গুলকে দেখে আসছি। দেখো, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। তোমরা দুজন আর আমি কি একা। কিভাবে এটা ঠিক না আয়শা? আরে এটা তো কোনো জাতীয় পর্যায়ের ম্যাচ না। আয়েশা আন্টি, তুমি তো আমাদের দুজনের চেয়ে ভারী। না মানে সিনান আসলে এটা বোঝাতে চাচ্ছে না যে তুমি মোটা, তাই তো? সিনান, তুমি কি পাগল নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি এত অল্প বয়সে মরতে চাও? মেয়েদের সাথে এভাবে কথা বলতে নেই। পৃথিবীর সব মেয়ে খুব সুন্দর এবং খুবই চিকন। সর্বোচ্চ ওজন তাদের 45 কেজি। হ্যাঁ, এটা ভুলে যাবে না। ঠিক আছে বাবা, ভালোই হলো শিখে নিলাম। গুড বয়, অনেক হয়েছে, চলো এবার তাহলে নামি। তোমাকে আমার হাসতে দেখে খুব ভালো লাগছে। ফান করছো? এটাও তো বেশি দিন থাকে না। সাধারণত আমার কারণেই হয়। তুমি চাকরি ছেড়ে দিয়েছো, এখন কি করবে? জানি না, ভাবছি নিজেকে তোমার জন্য উৎসর্গ করব। একটা কথা জিজ্ঞেস করি, কাল পর্যন্ত তো তুমি রাগে দেয়ালে আঘাত করছিলে, যে কারো দিকে পিস্তল তাক করছিলে, তাহলে হঠাৎ কি হলো? এখন আমি তোমাকে বুঝি আয়শা, বুঝেছি তুমি আমার কাছে অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখনই আমার সাথে এভাবে কথা বলো, আমি বুঝে উঠতে পারি না। মনে হয় তুমি অন্য কেউ হয়ে কথা বলছো। আমি? মনে হয় তুমি আমার টাইম ওয়েস্ট করছো। আমি? মনে হয় তুমি এমন কিছু করেছো যার জন্য চাও না যে আমি সেটা বুঝে ফেলি। আমি বিশ্বাসই করতে পারছি না, তুমি তো আমাকে জেরা করছো, এটা বেশি হয়ে যাচ্ছে। থামো তো, আমি তোমাকে ভালো করে চিনি। আমাকে দেখো, আমাকে কষ্ট দিও না। আমার ক্যান্সার হবে, ভয়ানক মাথা ব্যথা হবে, মুখে দাগ উঠবে, আমাকে কষ্ট দিও না। ঠিক আছে আয়েশা, ঠিক আছে, শান্ত হও, ঠিক আছে সব। আমি যখন হিটার জ্বালাই আর আয়েশা নামের এই মেয়ে এসে বারবার পানি ঢেলে তা বন্ধ করে দেয়, কিভাবে এসান? ওরা একে অপরকে খুব ভালোবাসে, পাহাড়িও ওদের আলাদা করতে পারেনি। পাহাড়িও না? আমার ক্ষমতার সাথে পাহাড়ির তুলনা করছো? পাগল হয়ে গেছে তুমি? আরে না, আমি সেভাবে বলিনি। মুস্তফার পাশে আয়েশা থাকলে আমাদের কাজ অনেক কঠিন হয়ে যাবে। তোমাকে একটা কথা বলি, আমি যদি শয়তান হই তাহলে ওই মেয়েটি নিশ্চয়ই ওদের সব সময় রক্ষাকর্তা। এটা আমি আগেও বলেছি এহসান, ভালোবাসা আমার মাথা ব্যথা বাড়িয়ে দেয়। তুমি কি বুঝতে পেরেছো?
কি খবর গুন্ডাদের সর্দার? তুমি আগে এখানে এসো। আচ্ছা, কাল কি হয়েছিল বলো আমাকে। হয়েছিল কিছু একটা, কিন্তু বাদ দাও, এসব বিষয়ে বিস্তারিত না বলাই ভালো। তুমি কিভাবে এমনটা করতে পারো? তুমি কি উল্টাপাল্টা কিছু করেছো? নিশ্চয়ই সেফের আর তাসকাফাকেও এই বিষয়ে বলেছো, আর সবাই মিলে হাসাহাসি করেছো, আর আমাকে নিয়ে তামাশা করেছো। এবার তুমি কিন্তু বাড়িয়ে বলছো। এখান থেকে চলে যাও জুলফিকার। আমি কি তোমাকে চিনি না? কত বড় সাহস তোমার! এখানে আসো কিভাবে? আমাদের একটা কাজ আছে। কি কাজ? ভালো কাজ। সেফের আর সেমা আমাদের ডিনারে ডেকেছে, চলো রেডি হও। আমি যাচ্ছি না, তুমি যাও। আরে কেমন করছে ফেরিহা? শোনো না, বলছি তো ওসব আমাদের মধ্যেই থাকবে, আমাদের মধ্যেই। কথা দিচ্ছ? আচ্ছা, আমরা কি কাপল? না, আমরা কখনোই কাপল নই। এমন প্রেমিক আমি কখনোই চাই না। প্রেমিক হলে কি সে কখনো আমাকে ভুল বুঝতো, দুর্বলতার সুযোগ নিত না, আমাকে সেভ করতো এবং আমাকে বুঝাতো, আমাকে নিয়ে সিরিয়াস থাকতো। আমার সবচেয়ে দুর্বল মুহূর্তে সে কখনো এমন করতো না জুলফিকার। আমার মাথা খারাপ করে দিও না, ধৈর্যের একটা সীমা আছে। যা বলছি তাই করো, ওঠো, তৈরি হয়ে নাও। এত ভাব কিসের তোমার? গুন্ডামি করছো কেন? এই যে গুন্ডার মতো গোফ আছে, এটা কেটে ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দেবো। এখনো কথা বলছো? চলো, ওরা অপেক্ষা করছে। প্লিজ চলো রে ভাই, চলো, যাও। সত্যি আমি খুব দুর্ভাগা একটা মেয়ে, খুবই দুর্ভাগা। কি হয়েছে? সঙ্গুল, বাড়ি সাহেব এখনই বেরিয়ে গেছে। নিচে চলো, আমরা একসাথে কফি খাই। যাবে? বুঝতেই পারছো বাড়ি সাহেব অনেক কষ্টে আছেন, কঠিন সময় পার করছে, টেনশনে আছে। আমি কি কঠিন সময় পার করছি না? এটা বোঝার কেউ নেই। ওদের কষ্ট সাময়িক, ঠিক হয়ে যাবে, কিন্তু আমারটা আসলে সারা জীবনের। আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। লাগবে না, দয়া করে আমাকে সাহায্য করতে আসবেন না। আর কোন অধিকারে করছেন? এটা আপনার দায়িত্ব না, মনে রাখবেন। আশা করি আমাকে রাগ দেখাবে না তুমি। মন খারাপ করেছিলে বলে কাছে এসেছিলাম। আসবেন না, আসবেন না। সৎমা হওয়ার চেষ্টা করছেন, সেজন্য এখনই প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। সঙ্গুল, তুমি পাগলামি করছো। বিহেভ ইয়োরসেলফ। গেস্ট হলে জাস্ট গেস্টের মতো থাকুন এই বাড়িতে। তুমি ঠিক বলেছ, এখানে দোষটা আসলে আমারই। ওরা বন্দুক আমার মাথায় ঠেকিয়েছিল। আমি গুলি না করলে মরে যেতাম। আমার তো আর কোনো উপায় ছিল না। কি করব? বেচারা ছেলেটা। হ্যাঁ, খুব ভয়াবহ। আমি ওর বাবা মাকে কথা দিয়েছি অবশ্যই খুনিদের ধরব, কিন্তু আমি জানি না কিভাবে যে কি করব। এখন ওরা তোমাকে কি ভাবছে সেফকেত? আমি ওদের সামনে সালেহকে মেরেছি, আর কি ভাববে? নিশ্চয়ই এখন আমাকে বিশ্বাস করছে। কার মনে কি আছে বোঝা যায় না। এহসান? হ্যাঁ এহসান, বলো। চিফ, কেমন আছেন? আদিল সাহেব? আদিল সাহেব? হ্যাঁ, আমি। জি আদিল সাহেব। আপনার খোঁজ নিচ্ছিলাম। কেমন আছেন? জি ধন্যবাদ, ভালো আছি। এখন যেহেতু প্রাথমিক বিশ্বাসের বিষয়টা মিটেছে, আমাদের মধ্যে তো তাহলে কোনো সমস্যা নেই। না না, কোনো সমস্যা নেই। ভালো, তাহলে শিগগিরই একটা কাজের জন্য তোমাকে আমি একটু বিরক্ত করব। ঠিক আছে? জি আদিল সাহেব, ঠিক আছে। ইবলিশ একটা আমাকে নিয়ে খেলছে। ওর সাথে সবসময় যোগাযোগ রাখো, যা বলবে তাই করবে। বাহারি সাহেব, এই লোকটার আসলে কি করব? গুলি করে শেষ করে দিলেই হয়। উনি যেমন বদ্ধ উন্মাদ, আমাদের ডুবিয়ে দেবে। এছাড়া আর কোনো উপায় নেই।
আল্লাহ সেই সমস্যাই দেন যা সামলানো যায়। আর এই শত্রু আমাদের যোগ্য। যা দরকার করি ওকে শেষ করে দেই। আপনি বললেই এই বিষয়ে আমি কিন্তু প্রস্তুত আছি। ধন্যবাদ। ওদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখো, আমাকে খবর দিও। ঠিক আছে। হ্যাঁ, ওইদিকে তাকাও, কর্নেলের দিকে। বাবা, কর্নেলের পাশে যে ভদ্র মহিলা আছেন উনি কে? পরিচয় করিয়ে দিচ্ছি, বাবা মুস্তফা, উনি হচ্ছেন মিস মালিহা। হ্যালো। হ্যালো, পরিচিত হয়ে ভালো লাগলো। আমারও। আচ্ছা, এটাই হচ্ছে আমার বাসস্থান মালিহা ম্যাডাম। আচ্ছা, আপনি কি এখানে থাকেন জেবা সাহেব? জি মালিহা ম্যাডাম। আর এই যে মিস্টার মুস্তফা উপরের তলায় থাকেন। জি, উপরের তলায়, উপরে। এটা কি আপনার নিজের বাড়ি নাকি ভাড়া? আমার নিজের বাড়ি ম্যাডাম। এই বাসায় কি প্রাকৃতিক গ্যাস আছে? না ম্যাডাম, শুকনো গোবর চালাই। আছে ম্যাম, আছে। উনি কি কোনো রিয়েল এস্টেট এজেন্ট নাকি? না, উনি একজন গৃহিণী। আচ্ছা চলুন ভেতরে যাই, আমি আপনাদেরকে কফি খাওয়াবো। চলুন চলুন, এসো। বাবা মুস্তফা, তোমরা অবশ্যই অবশ্যই। এমনকি কর্নেলেরও পাশে কেউ আছে, আমার পাশেই নেই। তুমি এত আবেগী হয়ে যাচ্ছ কেন বাবা? চলো এখন উপরে যাই। আমি হাসপাতালে গিয়েছিলাম বাবা। দুঃখজনকভাবে সাদরুদ্দিনের অবস্থা একই আছে। আমি বাসায় আছি, কিছু লাগলে আমাকে জানাবেন। কি ব্যাপার, দেয়াল তুলে দাঁড়িয়ে আছো? ম্যাচ খেলবে নাকি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি কোথা থেকে এলে? আবার পালিয়েছো? না ভাই না, এবার সে পালায়নি। এখন থেকে অনেক এখানে থাকবে। কিভাবে? এখন সে আমাদের সন্তান। কিভাবে করলে এটা? হ্যাঁ, প্রশ্নটা আমাদের সেমা ভাবেকে করা ঠিক না। সে সবচেয়ে কঠিন কাজটাও করতে পারে, মানে আমি তাই শুনেছি। ধরবেন না আমাকে, সরো, দূরে থাকো। ঠিক আছে। আপনার আর কিছু লাগবে বাবা? না ধন্যবাদ। উমরান, মিস মেলিসা কোথায়? মিস মেলিসা তো চলে গেছেন। চলে গেছেন মানে? উনি বলেছেন এখানে অনেক সময় ছিলেন, আপনাকে নিজে ধন্যবাদ জানাবেন বলে এখান থেকে চলে গেছেন। কিছু কি হয়েছিল? আমি ঠিক জানি না, তবে চলে যাওয়ার সময় ওনার খুব মন খারাপ ছিল। ঠিক আছে, তুমি বাসায় যাও, ওদের বলো কেউ যেন বাসায় পৌঁছে দেয়। জি ধন্যবাদ বাবা। এই যে দেখুন আমি কি এনেছি। কফি এনেছি, কফি নিন। ধন্যবাদ জেবা সাহেব। নাও আশা মা। থ্যাংক ইউ। এই যে মুস্তফা বাবা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আঙ্কেল একটা কঠিন হোমওয়ার্ক আছে। আরে কি করছো? ও আচ্ছা, ইনি হচ্ছেন ঈসা, তিনি উপরের তলায় থাকেন। কাঠের মেঝেটা খুব পুরনো হয়ে গেছে মিস্টার টেবেল।
চলো দেখি তোমার হোমওয়ার্ক কি। আমাদের দেশ অনুন্নত হওয়ার কারণ। ঈশা সোনা, এটা তুমি কি বলছো? আমাদের দেশ কেন অনুন্নত হবে? আমাদের দেশ মোটেও অনুন্নত না ঈসা, আমাদের দেশ উন্নত। আমরাই জাতি হিসেবে আমাদের দেশের থেকে অনেক পিছিয়ে আছি। সেটা কিভাবে? তুমি জানতে চাও? শোনো তাহলে। ব্যাপারটা এমন, আমাদের দেশ প্রতিনিয়ত উন্নতি করছে, এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জাতি হিসেবে ততটা উন্নতি করতে পারছি না, কোনোভাবেই সেটা হচ্ছে না। কেন? কারণ ভিটামিন এ। কেন ভিটামিন এ? কারণ আমরা বই পড়ি না ঈসা, একদম পড়ি না। মানুষের জন্য সবচেয়ে ভালো ভিটামিন হলো বই। বইয়ের পাতা উল্টাতে হবে, তার গন্ধ নিতে হবে, এটাই হলো ভিটামিন এ। সেই ভিটামিন এ শ্বাসের সাথে নিতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা তা একদমই করি না ঈসা, একদমই করি না। আমাদের দেশ আমাদের জন্য বই আর পত্রিকা ছাপে, আর আমরা সেই পত্রিকাগুলো দিয়ে কি করি? সকালে উঠে মেঝেতে বিছিয়ে তারপরে তার উপর সবজি আর টমেটো কাটাকাটি করি, আর তারপর সেখানে বসেই আমরা আমাদের খাবার খাই। আমাদের দেশ আমাদের জন্য অনেক ম্যাগাজিন ছাপে, আর আমরা সেই ম্যাগাজিনগুলো দিয়ে কি করি? ঝালমুড়ির জন্য ঠোঙা বানাই। ও শিওর ফেল করবে। আমি আসলে কিছুই বুঝতে পারিনি। এই ভদ্রলোক কি বলছেন? ওরা হোমওয়ার্ক করছে, এটা ক্লাসিক মুস্তফা। সবকিছু ঠিকঠাক আছে তো? ধন্যবাদ। এটা কিন্তু সত্যি দারুণ। তোমরা একটা সুন্দর পরিবার হয়ে গেছো। কষ্টকর ছিল, কিন্তু আমরা পেরেছি। মুখ খোলো তো দেখি, খোলো। কি হলো? গরম। এই হ্যান্ডসাম, তুমি কোন ক্লাব সাপোর্ট করো? হ্যাঁ, ফেরানবার্জে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্বাভাবিকই তো। এটাই তো ও পছন্দ করবে। ওটাও তো আমাদের দেশের অন্যতম সম্মানিত ক্লাব, তাই না? ওর উপর চাপ দিও না তোমরা। এটা স্বাধীন দেশ, যে যাকে ইচ্ছা সাপোর্ট করতে পারে। একদম ঠিক, কোনো চাপ নেই। যাই হোক, যখনই স্টেডিয়াম খুলবে তখনই আমরা মিলে একটা ম্যাচ দেখব। তো তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। সদরুদ্দিনকে নিয়ে একটু টেনশনে আছি। আশা রাখছি, আই এম শিওর ওইটা কাটিয়ে উঠবে। হ্যাঁ, ঠিক। আদিলের কোনো খবর আছে? হুম, না ভাই, নেই। হারামজাদাটা আবার কোনো গর্তে লুকিয়েছে। আরে তুমি বাচ্চার সামনে গালি দিচ্ছ কেন? হ্যাঁ, এত বোকাচোদা কেন তুমি? বাহ বাহ। সরি বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে। শোনো, এই ভদ্রলোককে কখনো ফলো করবে না, ঠিক আছে? ওর কোনো ভদ্রতা নেই, ওকে বাদ দাও। দুষ্ট লোক। ও ভালোই তো, দেখো কে কাকে আবার ভদ্রতা শেখায়। আশা করছি গ্রীষ্মে ওরা বিয়ে করবে, ব্যাপারটা শুধু বন্ধুত্বে থাকবে না। এটার মধ্যে লবণ দিতে ভুলে গেছো নাকি? হ্যাঁ, ভুলে গেছো তাই না? আমাদের অর্থনীতি এগোচ্ছে, রপ্তানি বাড়ছে, নির্মাণ শিল্প উন্নত হচ্ছে, আর আমরা উন্নতি করছি না, আমরা পিছিয়ে পড়ছি। কেন? কারণ আমরা নিজেরা নিজেদের মতো হতে পারছি না ঈসা। আমরা যদি নিজেদের মতো হতে পারতাম, সব সমস্যায় চলে যেত। আমি মহান তুর্কি জাতির প্রতি আহ্বান জানাই, এসব ভুলে যাও। এগিয়ে গেলে কি হবে? কিছুই না। সর্বোচ্চ তোমরা কি করতে পারবে? একটা হাইড্রোজেন বোমা ছাড়া আর কি? সেটাও করার দরকার নেই। এসব করে লাভ হবে না। তোমরা যেখানে আছো তোমাদের সেখানেই থাকা উচিত। আসলে তোমাদের এগিয়ে যাওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। আমার এখন যাওয়া উচিত মিস্টার চেভার। না না, আপনি থাকুন, আমরা যাচ্ছি। চলো সিনান সোনা, দুধটা শেষ করে তাড়াতাড়ি চলো। মনে হয় এবার শিওর ফিল করব। আমিও একমত।
বাড়ি সাহেব, আপনি এখানে কতক্ষণ ধরে আছেন? বেশিক্ষণ হয়নি, তবে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বললেও আমি শুনতাম। আচ্ছা, আমি কি এমন কিছু করেছি যাতে আপনি অনেক কষ্ট পেয়েছেন? আরে না না, আপনি এমন কিছু ভাববেন না। তাহলে চলে এলেন কেন? আমি আসলে আপনাদের ওপর বোঝা হতে চাইনি। আপনার তো এমনিতেই অনেক ঝামেলা ছিল। এটা কিভাবে বলতে পারেন মেলিসা? এমন কিছু কি ঘটেছিল যাতে আপনি এমনটা অনুভব করেছেন, নাকি কেউ আপনাকে কিছু বলেছিল? না না, একদমই তেমন কিছু না। শেষ পর্যন্ত আমি তো ওই বাড়ির একজন অতিথি ছিলাম। আপনি আমার অতিথি নন মেলিসা, আমার জীবনের রানী। আমাদের দেখো, আমরা কিন্তু বিয়ে করে বেশ ভালোই আছি দুজন। ঠিক তাই, জাস্ট ডেট না করে বিয়েটা করে ফেললেই ভালো। কিন্তু আমরা তো জাস্ট ফ্রেন্ড। আর সেফের তো আমার দুলাভাই হয়, তাই না? দুলাভাই শুনতে কিন্তু ভালোই লাগে। ভালোই। দুলাভাই, হ্যালো, গুড ইভিনিং মিস সেমা। গুড ইভিনিং। অনেকদিন আপনার সাথে দেখা হয়নি, একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। আপনি কি টাইম দিতে পারবেন? অফ কোর্স। কিছুদিন আগে একজন রোগী আমাদের কাছে এসেছিল, তারও আলঝেইমারের লক্ষণ ধরা পড়েছিল। তারপর কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পর আমরা বুঝতে পারি যে তার আরেকটি রোগ ছিল, যার লক্ষণগুলো একই রকম, ব্যাকবোনে লিকুইড জমে যাওয়া। এটি সাময়িকভাবে স্মৃতিভ্রম ও মাথা ব্যথার কারণ হতে পারে। আমি ভয় পেয়েছিলাম যে আপনারও হয়তো এমন অবস্থা হতে পারে, মানে ভাবছি আপনারও সেটাই হয়েছে। দেখুন, এখনই আমরা বেশি আশাবাদী হতে চাচ্ছি না। আপনি অনুমতি দিলে আরেকবার পরীক্ষা করব। ডক্টর, আপনি কি বলছেন? এমনটা কি সত্যি সম্ভব নাকি? যেমনটা বলেছি, সব রিপোর্ট আবার পরীক্ষা করেছি। খোলাখুলি বললে বিষয়টা মিল আছে মনে হয়েছে। আশা করছি সেটাই হোক, কারণ একটি অপারেশনে আপনি আগের চেয়ে আরো সুস্থ হয়ে উঠতে পারেন। ঠিক আছে, তাহলে আমি কাল সকালে আসব। আপনি বললে এখনই আসতে পারি? আপনি কাল সকালে আসুন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাভ আ নাইস ডে। ভালো থাকবেন। কি হয়েছে? আমার আলজাইমার নাও থাকতে পারে। কি? কিভাবে? আমার রিপোর্টে আরেকটা রোগের সাথে মিল পাওয়া গেছে। এটা থেকে সুস্থ হওয়া সম্ভব। এটা তো দারুণ খবর। এটা এখনো সম্ভব না, তার আগে আমাদের কিছু টেস্ট করতে হবে। আমি জানতাম, বলেছিলাম তোমাকে, বলেছিলাম আমি, বলিনি ভাই? বলো। হ্যাঁ বলেছিলে। সত্যি বলেছিলাম তো। হ্যাঁ ভাই, সত্যি বলেছিলে, আমি নিজের কানে এক শুনেছি। মিনিট, ও তো বলছে এখনো নিশ্চিত না। কিন্তু ভাই, আমি তো এটা বলেছিলাম, তাই না? বলেছিলে, তুমি বলেছিলে, সত্যি ভাই বলেছিলে। এক মিনিট, শান্ত হও তোমরা। একবার ভাবো, এভাবে যদি সদরুদ্দিনও জেগে উঠতো। লাই 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 লা লাই 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 লাই। কি করছো তোমরা? ওরা পাগল, জানোই তো। লাই 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 লাই। চলুন, আপনার জিনিসপত্র গুছিয়ে নিন। বাড়ি সাহেব, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, তবে আপনার ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত অন্তত কিছুদিন আমি এখানে থাকলে ভালো হয়। ঠিক আছে, আপনাকে জোর করব না। আমার দরজা সবসময় আপনার জন্য খোলা। এখন থেকে এটাও আপনার নিজের বাড়ি ভাববেন। ধন্যবাদ। আপনার গেটে আমি দুজন লোক রেখে যাচ্ছি। যদি কিছু হয় আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, চিন্তা করবেন না। আমি আসছি। আপনাকে এগিয়ে দিই। তুমি দেখি এখনো বেশ ভালো মুডেই আছো। কি করব তাহলে? আমার কি ভালো মুডে থাকা উচিত না? একটা কথা শোনো মারিয়া, সদরুদ্দিন গুলিটা খেয়ে খুব ভালো হয়েছে, আমাদের লাভই হয়েছে। না হলে তুমি যা শুরু করেছো, এই বাড়িটা তাকে দিয়ে দিতে। আমরা অল্পের জন্য বেঁচে গেছি। তুমি কি বুঝতে পারছো? সদরুদ্দিন মৃত্যুর সাথে লড়ছে, আর সেটা আমার কারণেই। ও
ও যদি আমাকে বাঁচাতে না আসতো তাহলে এটা হতো না। আরে থামো, অনেক হয়েছে। তুমি কয়েকদিন ধরে কেঁদেই যাচ্ছ। আমার সত্যিই আর সহ্য হচ্ছে না। আল্লাহর দোহাই, এ কেমন ভালোবাসা? আমার খারাপ লাগছে। যাকে আমি ভালোবাসি তার সঙ্গে যা করেছি সেটার জন্য কষ্ট হচ্ছে। এটা তোমার দোষ। তোমার ভালোবাসা আর ব্যবসা একসাথে মেশানো উচিত ছিল না। আমাদের টাকা নিয়ে নিজের কাজে চলে যাওয়া উচিত ছিল। তুমি সব কিছু নষ্ট করে দিয়েছো। ভেবেছিলাম সঙ্গুল সাধারণ মেয়ে যাকে তার স্বামী নির্যাতন করে। যদি জানতাম সে এমন, তাহলে কি আমি এমন নোংরা খেলায় জড়াতাম? হ্যাঁ, শুধু সঙ্গুল দোষী আর তুমি নির্দোষ, তাই তো মারিয়া? তুমি জানো না সঙ্গুল কি ভয়ঙ্কর সাপ। ওই মহিলা সবাইকে বিশ্বাস করিয়েছে যে অন্য একজনের সন্তানই নাকি সদরুদ্দিনের সন্তান। তুমি কি বললে? উফ, আমি কি করে জানবো? আমি জানি না আমি কি বলছি আসলে। বাহ সঙ্গুল, বাহ। তুমি কিন্তু ভুল বুঝেছো। তাহলে সঙ্গুলের বাচ্চাটা অন্য কারো, তাই না? আরে এটা কোনো কথা হলো? বাহারি ওম্মান নিশ্চয়ই এটা জানে না। সকালে আমাদের জানিও। অবশ্যই অবশ্যই জানাবো। ভাই, তোমার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো। ঠিক আছে, আমি গাড়িতে আছি। ঠিক আছে। শোনো ভাই, আদিল যে খেলাটা শুরু করেছে ও কিন্তু আমাদের কাউকেই ছাড়বে না। মানে যদি কোনোদিন আমার সঙ্গেও কিছু ঘটে যায়। আরে এমন বাজে কথা তুমি কেন বলো ভাই? যদি আমার সঙ্গে কিছু ঘটে যায় তাহলে সেমা আর অনেকের খেয়াল রাখবে। ভাই এমন কিছুই হবে না। শুধু শুধু এমন কেন বলছো? আমাকে কথা দাও। হঠাৎ এসব কথা কোত্থেকে গেল? বলছি তুমি আমাকে কথা দাও। কথা দিলাম। গুড। আমার হয়ে ক্যাপ্টেন আলীর সঙ্গে একটা ড্রিঙ্ক করবে। হাই হাই। আরে মজা করছিলাম ভাই। মেয়েটাকে কষ্ট দিও না, খুব ভালো মেয়ে। ওর চেয়ে ভালো কাউকে কিন্তু পাবে না। আরে তুমি এখন এমন বলছো কেন? আরে তুমি না একদম মজাটা নষ্ট করে দাও। আরে চলো চলো যাই। কি যে করে। ইয়ামুর সোনা বাবাটা, জানো এবার তোমার মায়ের কাজটা সত্যি খুব কঠিন হয়ে গেল। তবে দেখা যাক, হয়তো উপায় বের করতে পারবো, হয়তো বা সামলে নিতে পারবো। শুধুমাত্র সেলজুকি বাকি ছিল। উফ। হ্যাঁ বলো, কি ব্যাপার? কেমন আছো সঙ্গুল? তোমার স্বামী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এটা বলতেই ফোন করলাম। একদম ফালতু কথা বলবে না, যা বলার সোজাসুজি বলো। আসলে যে টাকাটা পাওনা ছিল সেটার কি হলো? এখনো তো পেলাম না। শোনো, এখন একটু কঠিন অবস্থা যাচ্ছে। বাহারি উম্মান সব জেনে গেছে, এটা জানো তো? আর সদরুদ্দিনও। যেহেতু সবাই সব জেনে গেছে, তাহলে এখন আর আমার কিছু করার নেই। আচ্ছা, আল্লাহ একটা দরজা বন্ধ করে দিলে আর একটা দরজা খুলে দেন। তাই নাকি? তোমার আবার কোন দরজাটা খুললো? পাখিরা আমাকে এমন খবর এনে দিয়েছে, শোনা মাত্রই তুমি অবাক হয়ে যাবে। ও তাই নাকি? কি খবর সেটা? আচ্ছা সঙ্গুল, তোমার ছেলে হাসানকে তো চেনো? শুনলাম সদরুদ্দিন নাকি তার আসল বাবা না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বাহারি উম্মান নাকি এ ব্যাপারে কিছুই জানে না। তুমি কি আজে বাজে বকছো? পাগল নাকি? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আমিও তো ভেবেছি আমার প্রিয় বোন সঙ্গুল উম্মান এমন কাজ কখনোই করবে না। পাগলের মতো কথা বলো না, চুপ করো তুমি। তাহলে তো বাহারিকে খবরটা দিতেই হবে। তুমি একটা ডিএনএ টেস্ট করাতে পারো বা এমন কিছু যাতে তুমি নির্দোষ প্রমাণ হও। কি বলো? কি আমার আইডিয়াটা কি ঠিক আছে নাকি না? হ্যাঁ, কি চাও তুমি? আল্লাহর দোহাই লাগে বলো, তুমি আমার কাছ থেকে কি চাও সেলজুক? আমি কি কখনোই তোমার হাত থেকে মুক্তি পাবো না? টাকা নিয়ে এসো, বুঝেছো? টাকা লাগবে। অগ্রিম হলেও চলবে, 50-60 হাজার যা পারো, যে কোনো কিছু। আমার কালই টাকাটা লাগবে, তা না হলে বাহারিকে আমি বলে দেব। তখন সে তোমার শরীরের চামড়া তুলে নেবে বা এর চেয়ে খারাপ কিছুও করতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছো সঙ্গুল আপা? চুপ করো, চুপ করো তুমি। আমি সেলজুককে একদম গলা টিপে মেরে ফেলবো। কসম করে বলছি, ওকে আমি মেরেই ফেলবো।